রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কোণে দেখা আলো। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। ট্রাম চলেছে, আমার চিন্তাও চলেছে সঙ্গে সঙ্গে। ছুটির দিন, বেশি ভিড় নেই ট্রামটাতে। একেবারে সামনের সিটটাতে গিয়ে বসেছি। বাতাসের ঝলক এসে লুটিয়ে পড়ছে চোখ মুখে। তাকিয়ে দেখছি পথের দুধারে শান্ত নিশ্চিন্ত বিকেল। সমস্ত ভবানীপুরটাই যেন ছুটির আমেজে ভরা। কারুর কোনো তাড়া নেই, যেন নিশ্চিন্তভাবে বেড়াতে বেরিয়েছে সব। একটা সিনেমা হাউসে নতুন বই খুলেছে, সেখানে এক গাদা ভিড়। নানা রঙের শাড়ি পরা মেয়েরা চলেছে লঘু ছন্দে, দোকানে দোকানে ঢুকছে মার্কেটিং করতে। হঠাৎ বিষণ্ণ হয়ে উঠল মনটা। মেয়েদের দিকে তাকিয়ে মনের সামনে ভেসে উঠল একটি কাল্পনিক মেয়ের ছবি। আগে থাকতেই যথাসাধ্য প্রসাধন করানো হয়েছে গেছে তাকে। তারপর আত্মীয় স্বজনেরা ঘিরে বসে তামিল দিচ্ছে, কেমন করে ঘরে ঢুকে নমস্কার করতে হবে, বসতে হবে সংকোচে মাথা নিচু করে, অতি সাবধানে কেমন করে জবাব দিতে হবে নিষ্ঠুর পরীক্ষকের প্রতিটি কুটো প্রশ্নে। ভয় দুঃখে জল এসে গেছে মেয়েটির চোখের কোণায়। বুকের মধ্যে কাঁপছে থরথর করে। ঘামে গলে যাচ্ছে মুখের ওপরকার স্নো আর পাউডারের প্রলেপ। বাঙালি ঘরে জন্মানোর অপরাধে চরম অমর্যাদার দুর্লগ্ন গণনা করেছে সে। বাইরে কারুর পায়ের শব্দ শোনবা মাত্র বুকের স্পন্দন যেন থেমে আসতে চাইছে তার। সত্যি কি নৃশংসতা! দেশটা এত বদলালো, কিন্তু এই জিনিসটা যেন চিরকাল রয়ে গেল তেমনই। চুল মেপে হয়তো আজকাল আর দেখা হয় না, উঁচু কপালি চিরুন দাঁতি কিনা তাও হয়তো দেখা হয় না খুঁটিয়ে খুঁটিয়ে। কিন্তু নির্লজ্জ নিষ্ঠুর দৃষ্টিতে রূপ যাচাই করে নেওয়া হয়। অন্তত দেড়খানা রবীন্দ্রসঙ্গীত শোনাবার জন্য পীড়াপিড়ি করা হয়। অকারণ তার অর্থহীন সাহিত্য চর্চার চেষ্টা করতে হয় খানিকটা। এমব্রয়ডারি থেকে শুরু করে মাছের আঁশের কাজ আর শ্রীনিকেতন মার্কা চামড়ার কাজ এসে জড়ো হয় স্তূপাকারে। সমস্ত প্রক্রিয়াটার মধ্যেই যেন একটা বর্বর যুগীয় প্রথা, যেন নগ্নাঙ্গী কৃতদাসীদের প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে বোগদাদ কিংবা মিশরের বাজারে। কি যে বৃষ্টি লাগছিল বলবার নয়। যখন বেরিয়ে পড়ি তখন হঠাৎ পাওয়া অভিভাবকতার আত্মপ্রসাদে মনটা কিছু উৎসাহিত ছিল বোধ হয়। কিন্তু ট্রাম যতই এগোচ্ছে ততই সেটা ফিকে হয়ে আসছে। না, উচিত হয়নি আশা। আর আচ্ছা ছেলেও তো দিব্যেন্দু, ইংরাজিকে তাই মানুষ সেইভাবেই একটা বিয়ে করলেই তো চুকে যেত। কখনো কখনো ওর ফ্ল্যাটে দুটি একটি মহিলা বন্ধুরও আনাগোনা তো দেখতে পাই। কিন্তু কি অদ্ভুত খেয়াল, বিয়ে করবে নাকি একেবারে বিশুদ্ধ হিন্দু পদ্ধতিতে। এর মধ্যে নাকি একটা থ্রিল আছে, একটা রহস্যময়তার রোমান্স আছে। চেনা মেয়েকে বিয়ে করবার কথা ভাবলে নাকি হাসি পায় দিব্যেন্দু। ওর না হয় হাসি পেল, কিন্তু এখন যে কান্না পাচ্ছে আমার। আমি আদর্শবাদী মানুষ, সমাজ সম্বন্ধে একেবারেই আলাদা আমার দৃষ্টিকোণ। কিসের জন্যে পা বাড়িয়েছি এখন একটা ঘাতক বৃত্তির ব্যাপারে? তাছাড়া আমার একটি মাত্র কথার সূত্রে দুটি মানুষের ভবিষ্যৎ দুলছে। কি প্রয়োজনটা ছিল এমন একটা অপ্রীতিকর এবং অস্বস্তিকর ভার তুলে নেবার? কিন্তু এখন আর ফেরা চলে না, যা হওয়ার তা হয়ে গেছে। বিব্রত মুখ তুলে তাকাতে দেখি ট্রামটা রাসবিহারী অ্যাভিনিউয়ে এসে পড়েছে। বিকেলের শান্ত আলোয় দুপাশের পথে চলেছে স্বচ্ছন্দ গতি মেয়েরা। ওদের পাশাপাশি একখানা লজ্জা করুণ মুখের ছায়াভঙ্গি আমাকে অপরাধী করে তুলতে লাগলো। আসুন আসুন,
গৌরাঙ্গবাবু আহ্বান জানালেন সসম্ভ্রমে। দর্শনের প্রবীণ অধ্যাপক, চেহারায় দার্শনিক সুলভ একটা শান্ত অসহায়তা আছে। দেখলেই বোঝা যায় এমন মানুষ যিনি ঘর মাফিক জামার বোতাম লাগাতে জানেন না, দুজোড়া দুপাটি জুতো পরে বেরিয়ে যান কলেজে। অর্থাৎ মানুষটির চালচলন সম্পর্কে গৃহিণীর সবসময় জ্বলন্ত দৃষ্টি মেলে রাখতে হয়। মাথায় 12 আনি টাক, চোখে পুরু পরকওয়ালা চশমা। বেটে চেহারার এই ফর্সা ভদ্রলোকটিকে দেখে আমার অপরাধটা আরো প্রবল হয়ে উঠল। আমি নীরবে অনুসরণ করলাম। যে ঘরটিতে নিয়ে গিয়ে গৌরাঙ্গবাবু আমায় বসালেন তার চেহারা দেখিয়ে আরো নিরুৎসাহ হয়ে গেলাম। সাদাসিধে ধরনের বসবার ঘর, আয়োজনের চাইতে প্রয়োজনের দিকেই লক্ষ্যটা বেশি। 3 দিকে 3টি আলমারিতে বই ঠাসা, বেদান্ত, দর্শন, লাইফ ডিভাইন, ক্যান্টের ক্রিটিক, স্পেন্সারের অরিজিন অব স্পেসিস, নিটসের জরুথস্ত্র থেকে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম পর্যন্ত। দেয়ালে অবনীন্দ্রনাথের একখানা ল্যান্ডস্কেপ, বাকি কয়েকখানা কয়েকজন দীর্ঘশ্রু মানুষের ছবি, রবীন্দ্রনাথ আর বিদেশি দার্শনিকের দল। এ বাড়ির মেয়ের সঙ্গে কি দিব্যেন্দুর কালচারে মিলবে? অধ্যাপনার আওতায় যে বড় হয়েছে সে কি নিজেকে মানিয়ে নিতে পারবে ক্লাব জীবনের আবহাওয়ার সঙ্গে? কি জানি। গৌরাঙ্গবাবু বললেন, মেয়ে আমার ভাগ্নি, বাপ মা মারা যায় মেদিনীপুরের ফ্ল্যাটে, সেই থেকেই আমার কাছে। এখন যদি দয়া করে আশ্রয় দেন আপনারা। ছি, কেন লজ্জা দিচ্ছেন? ওসব বলে আর অপরাধী করবেন না। গৌরাঙ্গবাবু বললেন, তাছাড়া আর কি বলুন, এদেশে জন্মেছে বলেই এমন দুর্ভাগ্য। আর কোথাও মেয়েদের এমন অসম্মান তো বইতে হয় না। শেষের দিকে ভদ্রলোকের স্বর উত্তেজনায় কেঁপে উঠল। দেখলাম আমার অনুমান ঠিক, দর্শনের আদর্শ অধ্যাপকই বটেন। অনুগ্রহ করে যারা পাত্রী দেখে ধন্য করতে আসে, অপ্রিয় সত্য যে তাদের শোনাতে নেই, এই সাধারণ ধারণাটুকু পর্যন্ত নেইও। আরও কিছু বলতে যাচ্ছিলেন গৌরাঙ্গবাবু, কিন্তু বাধা পড়ল। দরজার ওপারে চুরির আওয়াজ পাওয়া গেল। বুঝলাম গৃহলক্ষ্মী সতর্ক হয়েই আছেন। স্বামী যে বেফাস কথা বলে জিনিসটাকে কাচিয়ে দিচ্ছেন সেটা টের পেয়ে দিচ্ছেন সতর্ক করে। বসুন, আসছি। উঠে গেলেন গৌরাঙ্গবাবু। আমি চুপ করে বসে রইলাম। সমস্ত ঘরটায় এমন একটা শুচিশুভ্র রূপ আছে যে নিজেকে যেন একান্ত অনধিকারী বলে মনে হচ্ছে। যে মেয়েটিকে দেখতে এসেছি তার চাইতে আমি যেন বিপন্ন হয়ে উঠেছি অনেক বেশি। রবীন্দ্রনাথের মূর্তির দিকে চোখ পড়ল, যেন কঠিন ভৎসনা ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আলমারির বইগুলো যেন গম্ভীর অবজ্ঞায় নির্ধারণ করে দিচ্ছে আমার ক্ষুদ্রতার সীমানা। সংকোচের আর অবধি রইল না। জানলা দিয়ে সারা ঘরে শেষ দিনের আলো পড়েছে। সূর্য ডোববার সময় হয়ে এলো। একেই কি বলে কোণে দেখা আলো? লজ্জানত চোখের দৃষ্টির মতো ভীরু আর করুণ, যেন দ্বিধা ভরে সামান্য একটুখানি চোখ মেলে তাকিয়েছে সে। একটু পরেই সে আলো নিভে যাবে, কালো রাত্রির মতো হারিয়ে যাবে ঘন পঙ্ক চোখের পাতার নিচে। সেই আলোতেই দিনান্তের ম্লান ছায়ার মতো সে আসবে ঘরে, গোধূলির আকাশের মতো বিষণ্ণ ললাটে সন্ধ্যা তারার মতো টিপটি উঠবে ঝলমল করে। আয় আয়, লজ্জা কি? আমি চকিত হয়ে উঠলাম। যে মেয়েটিকে দেখবার জন্যে এসেছি আনা হয়েছে তাকে। গৌরাঙ্গবাবুর পাশে পাশে জড়িয়ে জড়িয়ে পা ফেলে সে আসছে। বলি দেবার জন্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে যেন হাড়িকাঠের দিকে। ভালো করে আমি তাকাতে পারলাম না। কাঁচের আবরণের ওপর শেষ রৌদ্রের আভা পড়েছে, জ্বলছে রবীন্দ্রনাথের ছবিখানা। আমার ওপর যেন নিষেধের সেই কঠিন দৃষ্টিটা তেমনি করেই মেলে রেখেছেন।
কোণে দেখা আলোয় ছায়া সঙ্গিনীর মতো যে ঘরে এসে পা দিয়েছে তার দিকে স্থূল মর্মঘাতী চোখ তুলে আমি তাকাবো কেমন করে? বস বস এখানে। কাপড়ের খসখস আওয়াজ পেলাম। অদূরের কৌচে মৃদু শব্দ উঠেছে একটা। বসলো মেয়েটি। একটা স্তব্ধতা ঘন হয়ে রইল ঘরের মধ্যে। সুকুমার বাবু দেখুন, না তাকিয়ে উপায় ছিল না এবার। ভীরু আলোর শান্ত রশ্মিতে মেয়েটিকে দেখলাম আমি। মাথা নত করে বসেছে। সমস্ত দেহভঙ্গির মধ্যে একটা শীতের শান্তি। পরীক্ষার পর পরীক্ষা দিয়ে আজ যেন চূড়ান্তভাবে অবসন্ন হয়ে গেছে সে। নিজেকে সঁপে দিয়েছে ভাগ্যের হাতে। শরীরে মনে তার কোথাও এক বিন্দু প্রতিবাদ অবশিষ্ট নেই। ভাঙা হাটের একটা জীর্ণ পশুর মতো যে কোনো ক্রেতার হাতে নামমাত্র মূল্যে বিকিয়ে যাওয়ার জন্যেই তার প্রতীক্ষা। কিন্তু এভাবে চুপ করে থাকারও কোনো মানে হয় না। শেষ পর্যন্ত স্তব্ধতা ভাঙতে হলো আমাকে। কি নাম আপনার? নিতিয়ে পড়া মেয়েটি থরথর করে কেঁপে উঠল হঠাৎ। বিস্ফারিত করে ধরল বিহ্বল দৃষ্টি। আত্মস্বরে বললে, কুমারদা। আমার কণ্ঠ থেকে তেমনই করে বেরিয়ে এলো, মিনু। আপনি চেনেন তাহলে ওকে? আর্তনাদের মতো মনে হলো গৌরাঙ্গবাবুর গলার আওয়াজ। কোণে দেখা আলোয় স্পষ্ট দেখলাম ছাইয়ের মতো বিবর্ণ হয়ে গেছে তার মুখ। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।